ঘটনাটা আছে বেশ অন্যরকম একটা ঘটনা। তোমরা যখন পড়বে শুনবে, তোমাদের একেবারে অন্যরকম লাগবে। আমি বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি যিনি পাঠিয়েছে তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমার বাচ্চা যখন মারা গেল তখনও সে আমার পেটে, অথচ আমি টের পাইনি একদম। আমাকে সিজার করতে হয়েছিল। ডাক্তার যখন জানালেন আমার বাচ্চা আরও 1 সপ্তাহ আগেই মারা গেছে, আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই 1 সপ্তাহ ওর সব রকম অস্তিত্বই টের পেয়েছি আমি। ও নাড়াচাড়া করেছে, কিক মেরেছে, মাঝে মাঝে যেন হামাগুড়িও দিয়েছে। শুধু তাই না, কোনো কোনো রাতে ওর কথাও আমি শুনতে পেয়েছি। আমাকে মা মা বলে ডেকেছে। আমি সুমনকে আমার হাজবেন্ডকে বলেছিলাম কথাটা। ও হেসে উড়িয়ে বলেছিল, মেয়েরা কনসেপ্ট করলে এমন অনেক অলৌকিক জিনিস কল্পনা করে। হরমোনের তারতম্য হয়তো। এখন ঘুমাও। ভগবান বাঁচিয়ে রাখলে 1 সপ্তাহ পর একদম সামনাসামনি বাচ্চার আওয়াজ শুনবে। সেই 1 সপ্তাহ আর আসেনি। আমার বাচ্চার কাছ থেকে মা ডাক আর শোনা হয়নি আমার। আমাকে দেখাশোনা করছিল আমার বড় বোন মিম। ও একজন গাইনোলজিস্ট। আমি কনসেপ্ট করার শুরু থেকেই ও আমাকে দেখছিল। আমার বাচ্চা মারা যাওয়ার পর আমি যতই না কেঁদেছিলাম তার থেকে বেশি কেঁদেছিল ও। কাঁদতে কাঁদতে বলেছিল, এটা কেমন করে হলো দিয়া? এত সুস্থ সরল বাচ্চা 2 সপ্তাহ আগে চেক করেও তো তেমন কিছু পাইনি। আমি বললাম, আমি তোর অস্তিত্ব টের পেয়েছি। ও নড়াচড়া করেছে, কিক মেরেছে, হামাগুড়িও দিয়েছে। দিদি কান্না মুছে বলল, এমনটা হয়, এতে অবাক হওয়ার কিছু নেই। এটাকে বলে ফ্যান্টম বেবি কিক, যাদের স্টিল বাথ হয় এবং অনেক ব্যাপারটা টের পান। 24-26 বছর পরও এমনটা টের পাওয়া যায়, এই রেকর্ডও আছে। আমি আর কিছু বললাম না। কিছু বলতে আমার ইচ্ছা করছিল না। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি চলে এলাম। আমার কিছুই ভালো লাগছিল না। সুমন অফিস থেকে ছুটি নিয়ে আমার সাথেই থাকতে চাইছিল, কিন্তু আমি মানা করে দিলাম। দরকার নেই এইভাবে বাড়িতে বসে থাকার। আমার নিজের সমস্যা আমি নিজেই সামলে নেব। বাড়িতে থাকি একা, নিজের ঘর গোছাই, রান্না করি, টিভি দেখি, বাচ্চার জন্য কিনে রাখা কাপড়গুলো নেড়ে চেড়ে দেখি। ভীষণ কান্না পেলে চিৎকার করে কাঁদি। কেঁদে কেঁদে হয়রান হলে বিছানায় শুয়ে ঘুম দিই। ঘুম ভাঙলে যখন দেখি সন্ধ্যা পেরিয়ে গেছে, ঘর অন্ধকার, তখন উঠে ঘরে লাইট জ্বালাই। সুমনের জন্য নাস্তা রেডি করি, রাতের খাবার রান্না করি। এভাবেই দিন কেটে যায়। সুমন দেরিতে বাড়ি ফেরে, কোনোদিন 9টা তো কোনোদিন 10টা। আমি ওর কাছে কোনো কৈফিয়ত চাই না। জানি বাড়িতে থাকতে ওর অসহ্য লাগে, আমাকে অসহ্য লাগে। ওর জায়গায় আমি থাকলে আমারও অমনি লাগতো। তার চাইতেও বাইরে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছে দিক। আমি বাধা দেব না। ওর জীবনটা অত্যন্ত স্বাভাবিকভাবে চলুক। সুমন ঘরে ফিরে তেমন কথা বলে না আমার সাথে, আমিও বলি না, ভালো লাগে না। দুজন চুপচাপ ডিনার সারি, বিছানার দুপাশে ফিরে শুয়ে পড়ি। এভাবেই কাটে আমাদের দিন। কিন্তু একদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। এমনই একটা ঘটনা যেটা আমি ভাবতে পারিনি। আমার সিজারের 1 মাস পর দুপুরে ঘরে বসে কাপড় ভাঁজ করছি। হঠাৎ মনে হলো কেউ মা বলে ডেকে উঠল। আমি চমকে উঠলাম। কে ডাকলো এমন করে? মনের ভুল না তো? আমি আবার কান পাতি, যদি শব্দটা শোনা যায়। না, কিচ্ছু শুনতে পেলাম না। সেই রাতে সুমন একটু তাড়াতাড়ি ফেরে বাড়িতে। আমি ভাবছিলাম একবার ওকে কথাটা বলবো, কিন্তু বলতে আর ইচ্ছে করলো না। ও হেসে উড়িয়ে দেবে, বলবে হ্যালুয়েশন। তার চাইতে কথাটা গোপন থাক। হতেও তো পারে আমার মনের ভুল। রাতে মা ফোন করলো। আপু বিয়ে করতে চাইছে না বলে অনেক অনুযোগ করলো। আমার কানে সেগুলো কিছুই ঠুকলো না। আমার খুব ইচ্ছে করছিল মাকে কথাটা বলি। শেষমেশে আমি একবার জিজ্ঞাসাই করে ফেললাম,
মা, আমি আর আপু যখন তোমার থেকে দূরে থাকি, তুমি কি কখনো আমাদের ডাক শুনতে পাও? মা অবাক হয়ে বলল, এসব কি বলছিস, উল্টাপাল্টা কথা। আমাদের এই কলকাতার অঞ্চলে, এই লোকবসতি এলাকায়, আমি যে জায়গাতে থাকি, নিউ টাউনে, সেখানে মানুষজন একেবারে অন্যরকম। এখানে কেউ কারোর সাথে সেরকমভাবে কথা বলে না। এখানে বেশিরভাগ মানুষই কাজে ব্যস্ত থাকে। আমি মাকে ফোনে যেগুলো বলছি শুধুমাত্র বলার মানুষ নেই বলেই মাকে বলি, না না কিছু না বলেই আমি কথা ঘুরিয়ে ফেললাম। মা আরও কয়েকবার ব্যাপারটা জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি আর কিছু বললাম না। পরের দিন দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে আছি চুপচাপ, নিঝুম নিস্তব্ধ চারিদিক। এরই মধ্যে শুনলাম সেই ডাকটা মা বলে। আমি চমকে উঠলাম। এত স্পষ্ট, এত সুন্দর, এত মিষ্টি আওয়াজ আমি আর কখনো শুনিনি। ছোট্ট একটা বাচ্চার আধো আধো বুলির স্বর। আমি বিছানায় উঠে বসলাম। আমি বললাম, তুমি কোথায় সোনা? আবার ডাকটা শুনলাম। এটা যেন আরও স্পষ্ট, আরও মিষ্টি। আমি চারপাশে তাকালাম, কোথা থেকে আসছে শব্দটা। আমার ঘরের ভেতর থেকে না, বাইরে কোথা থেকে। তখনই আমার পেটে কিক মারল, কেউ পেটের ভেতর থেকে। আমি অনেকক্ষণ বসে রইলাম চুপচাপ, পেটে হাত বোলালাম। আছে, সে আছে। আমি তার অস্তিত্ব টের পাচ্ছি। আমার বাচ্চা আবার ফিরে এসেছে আমার মাঝে। রাতে সুমন বাড়ি ফিরলে আমি ওকে কথাটা বললাম। ও হেসে উড়িয়ে দিয়ে বলল, তোমার কি মাথা ঠিক আছে? আমি ওর হাত ধরে আমার পেটের উপর রাখলাম, বললাম, দেখো কিছু টের পাচ্ছ না? সুমন বলল, কই না তো। আমি বললাম, ভালো করে দেখো, বাচ্চাটা নড়ছে। সুমন বলল, দিয়া, তোমার পেটে কিছু নেই, একদম স্বাভাবিক, তুমি কল্পনা করছো এসব। আমি বললাম, আমি কল্পনা করছি না, সত্যি আমার পেটে কিছু আছে। তোমাকে যেমন অনুভব করছি, আমার বাচ্চাকেও আমি ঠিক তেমনই অনুভব করছি। ও সত্যি আমার মাঝে চলে এসেছে আবার। সুমন কিছু বলল না, ও সরে গেল আমার সামনে থেকে। কিছুক্ষণ পর আপুকে ফোন করলো। দিয়া, সুমন ফোন করছিল, তুই কী সব নাকি বলেছিস, তোর বাচ্চা ফিরে এসেছে। আমি বললাম, সত্যি বলছে আপু। সুমন বিশ্বাস করছে না, তুই এসে দেখে যা, ঠিক বুঝতে পারবি। আপু পরের দিন কলকাতায় চলে আসে। ও আমার অনেকগুলো টেস্ট করলো। টেস্ট রিপোর্টগুলো নিয়ে বলল, না রে, সব নেগেটিভ, তোর পেটে কোনো বাচ্চা নেই। আমি বললাম, না রে, আছে, সত্যি আছে, আমি কখনো কখনো টের পাচ্ছি। আপু বলল, তোকে বলছি তো কিছু নেই তোর পেটে, তুই যেটা এক্সপিরিয়েন্স করছিস ওটা ফ্যান্টম বেবি সিনড্রোম। এতদিন একটা বাচ্চা তোর পেটে ছিল, তার অ্যাফেক্ট হয়ে গেছে। নর্মাল গ্যাস্ট্রিক বা খাবারের নাড়িভুড়ি দিয়ে চলাচলকেও তোর বাচ্চার নড়াচড়া বলে মনে হচ্ছে। আমি বিশ্বাস করলাম না। নিশ্চয়ই আপু মিথ্যে বলছে, কিন্তু কেন, ওর কি লাভ? আমি আমার পরিবারের সবাইকে আমার বাচ্চা ফিরে আসার কথাটা বললাম, কিন্তু কেউই বিশ্বাস করলো না। আমার বাবা মা পিসি মাসি কেউ না। সবাই বলতে লাগলো, যেটা হয়েছে সেটা মানিয়ে নিতে, যে গেছে সে তো ফিরে আসবে না। কিন্তু আমি কি করে মানিয়ে নেব? যেন সত্যি সেটা কিভাবে আমি অবিশ্বাস করব? সুমনের সাথে এখন আমার প্রত্যেক দিন ঝগড়া হয়। ও বাবা হয়ে কিভাবে বাচ্চার ফিরে আসাটা অস্বীকার করে আমি বুঝতে পারি না। আমি চিৎকার করে কাঁদি। সুমন রেগে মেগে অন্য ঘরে চলে যায়। সেদিন আর সহ্য হলো না, বলেই ফেললাম, তুমি কি মনে করেছো আমি কিছু বুঝতে পারছি না? কেন দেরি করে বাড়ি ফেরো, কার সাথে সময় কাটাও? আমাকে আর আগের মতো ভালোবাসো না, তাই নিজের বাচ্চাকেও অস্বীকার করছো। সুমন আমার গালে একটা চড় মেরে দিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। ও এমন করে স্বপ্ন ভাবতে পারিনি। ও সরে গেল আমার সামনে থেকে। কিছুক্ষণ পর ওই ঘর থেকে ওর কণ্ঠস্বর শুনতে পেলাম, না, আমি আর পারছি না এভাবে থাকতে। আধ ঘন্টা পর আপু এসে আমাকে জড়িয়ে ধরল। আমি আর থাকতে পারলাম না, ঝরঝর করে কেঁদে ফেললাম। আপু কেবল আমাকে জড়িয়ে বলতে লাগলো, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আপুর দেওয়া ঘুমের ওষুধটা খেয়ে আমি চুপচাপ বসলাম। কান্নার পর এখন শান্তি লাগছে খুব, মাথাটাও ঠান্ডা হয়ে এসেছে। আপুকে বললাম, আসলে দোষটা আমারই, একটা বিষয় নিয়ে বারবার পুশ করছি সবাইকে। তুই যা বলেছিলিস সেটাই ঠিক,
আসলে মনে হয় আমার পেটে কিছু নেই, এগুলো আমার কল্পনা। সুমনকে শুধু শুধু কষ্ট দিয়েছি এই কয়েকদিন। বেচারি আর সহ্য করতে পারছিল না। সুমন ততক্ষণে ঘরে চলে এসেছে, আমার কথা শুনছে সে। ও চুপচাপ আমার সামনে এসে বলল, আমাকে ক্ষমা করে দিও, কাজটা ঠিক হয়নি। আমি বললাম, না, ক্ষমা চাওয়ার কিছু নেই, আমিও বাড়াবাড়ি করছিলাম, চটটা প্রাপ্য ছিল আমার। সুমনের মুখে একটা হাসি ফুটল। এরপর একটু পিছিয়ে গিয়ে বলল, আরে চর মারার জন্য ক্ষমা চাইছে, ওটা তো ঠিক মেরেছে। আমি ক্ষমা চাচ্ছি তোমার বাচ্চাটা নষ্ট করার জন্য। আমি তখন স্তব্ধ হয়ে গেছি। এটাও কি বলছে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মুখের ভাব যেন বুঝতে পারলো। আস্তে আস্তে বলল, না, মাথা খারাপ হয়নি, আমি ঠিকই আছি। আমার ঠান্ডা মাথাতেই তোমার সামনে কনফেস করছি, তোমার বাচ্চাকে আমি মেরেছি। তোমার ডেলিভারি ডেটের 1 মাস আগে তোমাকে 50 মিলিগ্রাম ইনোলিন খেতে দিয়েছিলাম, ভাবলাম ওতেই কাজ হবে, হলো না। বাচ্চাটা বেঁচে থাকলো। এরপর আরও 5-6 বার খাওয়ালাম ওষুধটা, কোনো একবারে যেন কাজ হয়ে গেল। ওটা অবশ্য বুঝতে পারিনি। তুমি তো তখন ফ্যান্টম বেবি মুভমেন্টের মধ্যে আছো। আমি অবাক হয়ে কথা শুনলাম। এটা কি সত্যি? এমনটা কেন করলো? সুমন বলতে লাগলো, আসলে বাচ্চাটার কোনো দোষ ছিল না, দোষটা তোমার। তোমাকে আমার ভালো লাগছিল না, অসহ্য লাগছিল। বাচ্চাটা পেটে আসার পর থেকেই যেভাবে ওকে নিয়ে অবজেক্ট করছিলে, আমারও তো কিছু চাহিদা আছে, তাই না? আর তুমি যেমন করছিলে আমার সাথে, আমার ভালো লাগছিল না। বাচ্চা বাচ্চা সারাক্ষণ এইসব নিয়ে আমার আর বাচ্চা লাগছিল না। এত তাড়াতাড়ি আমি বাচ্চা নিতে চাইনি। হঠাৎই আপু বলে উঠল, আমার জন্য রে, তোকে তো শুধু সুমন না, আমিও দেখতে পারিনি। ছোটবেলা থেকে দেখে আসছি তুই পরিমাণ বিরক্তকর একটা মেয়ে, অথচ সবাই তোকে পছন্দ করে। মা বাবা আমার চেয়ে তোকেই বেশি গুরুত্ব দেয়। শেষে আমার আগে তোর বিয়ে দিয়ে দিলি। যুক্ত দিল এখনকার জামানায় বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দিয়ে দিলে কেউ কিছু মনে করে না। তোর পছন্দ আছে, তাড়াতাড়ি বিয়ে দেওয়ার দরকার, অথচ তোর আগে বিয়ে হওয়াতে মানুষের কাছে আমি কতটা অপমানিত হয়েছি তা কেবল আমি জানি। আমি তখন থেকে ভাবা শুরু করেছিলাম, এদের কথা শুনে আমি কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি সুমনের দিকে মুখ করে তাকিয়ে আছি। সেদিন রাতে অদ্ভুত একটা ঘটনা আমার সাথে ঘটে। আমি খেয়াল করি আমার বাচ্চা আমার পাশে শুয়ে আছে। সুমন ঘরে কোথাও নেই। আমি স্বপ্নে দেখছি আমার বাচ্চা আমাকে মা মা বলে ডাকছে। আমি ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছি। সেদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল, সেটা আমি কল্পনাও ভাবতে পারিনি। সুমন কাছ থেকে ফেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং হসপিটালে ভর্তি থাকে। আমি হাসপাতালে যাই এবং সুমনকে বলি, এটা কি করে সম্ভব? সুমন তখন বলে, যখন গাড়ি চালাচ্ছিল ও মাঝরাতে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্যই সে গাড়ির স্টিয়ারিংটা ঘোরাতে গিয়েই অ্যাক্সিডেন্টটা ঘটে। সুমনের সারা শরীর প্যারালাইজ হয়ে যায়। ওর শরীর এখনো ঠিক হয়নি, ও এখনই এমনই আছে। আমি যে ঘটনাটা লিখছি, ও পাশের ঘরে শুয়ে আছে। ওর থেকে আমি সমস্ত কথা জেনেই আমি ঘটনাটি লিখছি। এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। আজকের যে প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং সত্যি বলতে এখনকার সময় এই বাচ্চার যে বিষয়টা, নষ্ট করে দেওয়ার বিষয়টা, এটা কিন্তু একদমই ঠিক না। যে আসতে চায় পৃথিবীতে তাকে কিন্তু আসতে দিতে হয়। এবং মানুষ এখন সব কিছুই বোঝে, সব কিছুই জানে। তো মানুষের এই যারা এরকম করে আর কি, সেটা একদমই খারাপ। ব্যক্তিগত দিক থেকে আমি বলতে চাই, কারণ একটা জীবন নষ্ট করে দেওয়া একদমই ঠিক না। একটা প্রাপ্তবয়স্ক মানুষকে মারা যদি মার্ডার হয়ে থাকে, তার জন্য যদি জেল হয়, ঠিক তেমনটা একটা সদ্যজাত শিশুকে যদি মেরে ফেলা হয়, সেটাও কিন্তু এক প্রকার খুনি হয়, মার্ডারই হয়। তাকেও কিন্তু জেলে পড়াটা উচিত। তো এটাই ছিল প্রথম ঘটনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই, এবং আমার সাথে সাথে কারা একমত সেটাও কিন্তু কমেন্টে জানাও। এবং বলে রাখি, তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও, তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা লিখতে পারো। আমি ইমেল আইডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র
এন্টারটেনমেন্ট হিসেবেই বলি। আশা করব গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো, যারা প্রত্যেকটা সময়ে গল্প কথার ঘটনা শুনছো, তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করবে। এবং আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা ঘটনা শুনছো প্লিজ লাইক আর কমেন্টটা করতে ভুলো না, কারণ লাইক আর কমেন্ট না করলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি প্রত্যেকটা সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি, ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। চলে যাব আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে, লিখেছে অর্ক চ্যাটার্জি, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক ঘটনাটি সেভাবেই পড়ব। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত। আমি যখন পড়ছিলাম আমার বেশ ভয় লাগছিল। চলে যাচ্ছি ঘটনায়। সালটা 2011। এই ঘটনার সময় আমার কাকা ট্রেন যোগে কলকাতা থেকে আলিপুরদুয়ারে গিয়েছিল এক বন্ধুর বিবাহ উপলক্ষে। সেখান থেকে ফিরে আসার পর কাকা আমাদের নিজের মুখে শুনিয়েছিল সেই ঘটনা, যেটা এখানে তোমাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা 2011 সালের ডিসেম্বর মাসের। সেই দিনের কথা আজও মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার কলেজের এক বন্ধু রাজীবের বিবাহ উপলক্ষে আমি কলকাতা থেকে ট্রেন যোগে আলিপুরদুয়ারে আমার যাওয়া। এর আগে আমি কখনো সেখানে যাইনি। বলতে গেলে সেটাই আমার প্রথম আলিপুরদুয়ার যাত্রা। আমার আসন রক্ষিত ছিল S7 কামরার একটা লোহার বাত্তে। রাতে ট্রেন হওয়াতে বাড়ি থেকে সামান্য কিছু খেয়ে স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে কিছুক্ষণ বসার পর নিজের সিটের নিচে ব্যাগপত্র রেখে আমি শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 11টা। এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল প্রকৃতির ডাক পাওয়ার কারণে। রাত তখন প্রায় 3টে কি 3:30। ট্রেনের বাকি যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। পুরো কামরায় একমাত্র কয়েকটা হালকা নীলাভ আলো চলছে। সে যাই হোক, সিটের থেকে নেমে চপ্পলটা পরে বাথরুমের দিকে সেই আলোর ওপর ভর করে এগোতে লাগলাম। বাথরুমের সামনে চলে এসেছি। এমন সময় সেখানে জলের কলের সামনে কে যেন একজন দাঁড়িয়ে আছে। হালকা আলোতে দেখলাম যে লোকটার পুরো শরীরটা একটা চাদর দিয়ে ঢাকা। আমি তাকে দেখে আমি বাথরুমে চলে যাই। বাথরুম করে আমি আবার নিজের সিটে এসে বসি। হঠাৎ আমি লক্ষ্য করি সেই লোকটা আমার সিটের ঠিক সামনে বসে আছে আর আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। যেহেতু শীতকাল ছিল, লোকটি এমনভাবে শাল মুড়ি দিয়েছিল তার মুখটা আমি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিলাম না। সে একভাবে আমার দিকে তাকিয়ে আছে। তখন রাত প্রায় 1টার কাছাকাছি। আমি ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুমাতে পারছি না। আমি চোখটা সবে বন্ধ করেছি। আমার হঠাৎ মনে হলো যে লোকটা আমার পাশে বসে আছে। আমি চোখটা খুললাম, দেখলাম না, লোকটা যেখানে আগে বসেছিল ঠিক সেই জায়গাতেই বসে আছে। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু মনে মনে ভাবলাম, চোট নয় তো, কিছু নিতে আসেনি তো। যেহেতু বিয়েতে যাচ্ছি, ব্যাগের ভেতর সোনা গয়না কাপড় চাপড় আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ও কি শুনতে পেয়েছে আমি যখন ফোনে কথা বলছিলাম? লোকটা কিন্তু এইবার আমার দিকে আর তাকিয়ে নেই। সে মাথা নিচু করে বসে আছে। আমার যে সিটটা, সে সিটে আমি ছাড়া আর কেউ নেই। আর লোকটি যে সিটটায় বসে আছে সেটা ফাঁকা ছিল, তিনি সেটাতে বসে আছে। তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে এই সিট বুক করার মতো ক্ষমতা তার হয়তো নেই, কারণ তার পোশাক আশাক একদম নোংরা। আমি আবার শোয়ার চেষ্টা করলাম। হঠাৎ সেই সময় আমার নাকে একটা বিচ্ছিরি পচা গন্ধ আসছিল। মনে হচ্ছিল যে আমার আশপাশে কোনো পচা জিনিস পড়ে আছে। আমি আবার উঠলাম, বাথরুমে গেলাম। এইবার যেটা আমার সাথে হলো সেটা একটা অদ্ভুত ব্যাপার। আমি যখন বাথরুম থেকে বেরোচ্ছি, সেই লোকটিকে আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি অদ্ভুতভাবে এইবার লোকটাকে জিজ্ঞাসা করলাম, বলছি যে আপনি কোথাও যাবেন, সেই জায়গাটার নামটা একটু বলতে পারবেন? লোকটি কিন্তু আমার কথায় কোনো উত্তর দিল না। সে আমার দিকে জাস্ট ঘুরে তাকালো।
এইবার তার মুখটা হালকা হালকা দেখতে পাচ্ছি। তার মুখের আকৃতিটা দেখে মনে হচ্ছে যে মুখটা কিছুটা আগুনে পুড়ে গেছে। এইবার সে হেঁটে গিয়ে আমি যেখানে বসেছিলাম সেই সিটটা ছাড়িয়ে গিয়ে ওই দিকের জানালার সামনে, মানে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। আমিও সাহস করে তার পেছন পেছন সেই জানালার সামনে গেলাম এবং যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে সাথে সাথে সেইখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেল এবং তার শরীরটা সেখানে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এই দৃশ্য দেখে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। আমি নিজের সিটে এসে বসি এবং লাইটটা জ্বালাই এবং একটা জিনিস দেখে আমি অজ্ঞান হয়ে যাই। মানুষটা যেখানে বসেছিল সেখানে রক্তে ভেসে গেছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। বোতলের জল দিয়ে ধোয়ার চেষ্টা করলাম কিন্তু ধুলো না। সারা রাত আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। যখন টিটি ট্রেনে উঠলো তাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি বলল, চলুন দেখি। কিন্তু অদ্ভুত বিষয়, সেখানে কিন্তু এক ফোঁটাও রক্তের দাগও ছিল না। তখন আমি জিজ্ঞাসা করি যে আমার সাথে এমনটা হয়েছে। তখন তিনি বলে যে এই ট্রেনে একজন হকার ছিল, তিনি রাতে বাড়ি ফিরত হকারি করে। একদিন অদ্ভুতভাবে ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। আপনি যাকে যেখানে নামতে দেখেছেন এটাই তার স্টপেজ ছিল। সেখানে নামতে গিয়েই তার মৃত্যু ঘটে। অনেক মানুষ রাতের বেলা তাকে দেখে কিন্তু সে আজ অবধি কারো কোনো ক্ষতি করেনি। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। প্রত্যেকটা মুভমেন্টে গল্পকথাকে সাপোর্ট করো। এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে আশা করব। গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। কেমন লাগলো আজকের প্রথম দুটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং একটা রিকোয়েস্ট তোমাদেরকে আমি সব সময় করি, তাই ওই রিকোয়েস্টটা আজও আমি তোমাদের করছি। আমি জানি তোমরা আমার রিকোয়েস্টটা রাখো। যারা ঘটনা শুনছো প্লিজ লাইক করতে ভুলো না ঘটনা, এবং কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্টটা করে দাও তাহলে ঘটনার রিচটা অনেকটাই বেড়ে যায়। আর যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি প্রত্যেকটা সময় আমি তোমাদেরকে বলি যে তোমরা লাইক কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। এবং তোমাদের ফ্যামিলি মেম্বারের সাথেও যদি ফ্যামিলি মেম্বারদের জীবনেও যদি এরকম অদ্ভুত ঘটনা থাকে সেই ঘটনাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারো। অনেক ধন্যবাদ আজকে ঘটনা দুটি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।